সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কঁকালে উঠে যাবে। জানিয়ে দেব ডিসেম্বরেই দেশে ফিরছেন হাসিনা ফেরার ঘোষণায় আতঙ্কে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সরকার পতনের ৮ দফা আন্দোলনে উত্তাল সারা দেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সেনাপ্রধান বলেছিলেন তিনি নিরীহ জনগণের ওপর গুলি চালাবেন না। যদিও যেভাবে সব থানাগুলিতে আগুন ধরিয়ে পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার ভিতরে পুড়িয়ে মারা হয়েছিল, তাতে তাদের নিরীহ জনগণ বলা যায় কি? আর সেই পুলিশ হত্যার পিছনে সেনার ভূমিকা কি ছিল তা নিয়েও ভিন্ন ভিন্ন মত রয়েছে। সেনা যে আন্দোলনকারীদের আটকাবে না তা পুলিশকে জানায়নি, ফলে পুলিশ তাদের কর্তব্য করতে গিয়ে নির্মম হত্যার মুখোমুখি হয়েছে। হাসিনা ফিরলে চুপি চুপি জেল বা ফাঁসি কাটেন এমনটা না ভাবাই ভালো। যে কারণে ডিসেম্বরে একটি অভ্যুত্থানের পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে, কারণ হাসিনার সরকার উৎখাতে সেনাপ্রধান বলেছিলেন নিরীহ জনগণের ওপর না। অন্যদিকে হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন। শুধু তিনি একা ফিরছেন না, সঙ্গে সব আওয়ামী লীগ নেতাকর্মীরা ফিরবেন এবং দেশের ভিতরে প্রায় আওয়ামী লীগ সমর্থক আছেন, তারাও রাস্তায় নামবেন। যদি হাসিনার জন্য কোনো বিক্ষোভ বা আন্দোলন হয়, তাহলে সেনাবাহিনী এবং সেনাপ্রধান তাদের উপর গুলি চালাবেন নাকি তাদের অভ্যুত্থানই দেখবেন। যে কারণে সেনাপ্রধান এবং সেনাবাহিনীর জন্য ভয়ঙ্কর হতে যাচ্ছে ডিসেম্বর মাস। শেখ হাসিনা এবং তার দলের নেতাদের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মঘোষণার পর বর্তমান রাজনৈতিক ও আইনি পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমান প্রশাসনের অবস্থানের প্রেক্ষিতে বিভিন্ন বিষয়গুলোর গুরুত্বপূর্ণ পরিস্থিতি বিশ্লেষণ করা যাক। যদিও আগামী 6 মাসে দেশের জনগণ বর্তমান রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাকে মেনে না নেয়, তাহলে তারা দলমত নির্বিশেষে রাস্তায় নামবে। সেক্ষেত্রে আইনি পদক্ষেপ কি হবে? সরকার স্পষ্টভাবে জানিয়েছে শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে এবং আইনি কারাগারে পাঠানো হবে। গত বছর তাকে একটি বিশেষ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছে, তাই তাকে বিচারের মুখোমুখি করা হবে। রাজনৈতিক অভ্যুত্থানের সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে পতনের কথা উল্লেখ করতে হয়। একটি সরকার মাত্র 6 মাস আগে পুনরায় নির্বাচিত হয়েছিল, তারপরও ষড়যন্ত্র করে অভ্যুত্থান ঘটিয়ে সরকারকে ফেলে দেওয়া হয়েছিল। তাই তার সমর্থকরা যদি তাকে জেলে নিয়ে যেতে না দেয়, সহিংসতার পথ বেছে নেয়, তবে কি হবে? আর এখানেই সেনাবাহিনী এবং সেনাপ্রধানের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেকেই বলবেন সেনাবাহিনী বা সেনাপ্রধানের বর্তমান অবস্থান হলো দেশের সংবিধান, আইন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন দেওয়া। রাজনৈতিক নৈতিক কোনো বিশৃঙ্খলা বা অভ্যুত্থানের চেষ্টা হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করবে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, কঠোরভাবে নিয়ন্ত্রণের অর্থ কি? নির্বিচারে যে সহিংসতা পুলিশের সঙ্গে হয়েছে তা যদি পুলিশ মেনে নিতে না পারে, তবে ওই কঠিন পরিস্থিতিতে পুলিশ কোন দিকে যায় তার উপর অনেক কিছু নির্ভর করবে। যেসব সহিংসতা এবং হত্যার ঘটনা ঘটেছে তা বিচারাধীন, যদিও সেই বিচার এই সরকার কতটা করবে তা নিয়ে সংশয় রয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। আইনিভাবে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা থানা আক্রমণ করতে পারবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। তবে হাসিনা ফিরলে চুপি চুপি জেল বা ফাঁসি কাটে ঝুলে যাবেন, ভাবাই ভালো। ভারতের ককরোচ জনতা পার্টির আদলে ব্রয়লার চিকেন পার্টির আত্মপ্রকাশ বাংলাদেশে। ঢাকার রাজপথে জেনজির আন্দোলনে উত্তাল পরিস্থিতি। স্লোগান আমিকে তুমিকে। বেকায়দায় তারেক সরকার, সরকারের অন্দরে চিন্তার ভাত। চাপে পড়ে পরিস্থিতি বেকায়দায় থেকে সংসদে নিজের বক্তব্যের দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নাছির মোহাম্মদ এহসানুল হক মিলান। কিন্তু লাভ কি হবে? কেউ কেউ তো বলছেন সরকারের থেকে মিলানের বিচ্ছেদ শুধু সময়ের অপেক্ষা। কিন্তু রাতারাতি পরিস্থিতি তৈরি হলো বাংলা। এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্ত জলে ডুবে গিয়েছে। কিছু জায়গায় বন্যা পরিস্থিতি, হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল পেরিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হচ্ছে, কারণ দেশে চলছে এইচএসসি পরীক্ষা। এদিকে প্রশ্নপত্রে ভুল ধরা পড়েছে। জল যন্ত্রণার মধ্যে পরীক্ষা, তার উপর আবার প্রশ্নপত্রে ভুল। শিক্ষামন্ত্রী আলটপকা মন্তব্য। সব মিলিয়ে ক্ষিপ্ত জেনজি। ঠিকই বলেছেন শিক্ষামন্ত্রী আবু নাছির মোহাম্মদ এহসানুল হক মিলান। শুনুন। আমি এইভাবে মিটিং বলতেছিলাম যে এত ফার্মের মুরগি এমনি তো মাথায় বৃষ্টি পড়লেই জল আসে, আমার মেয়ে তাই হয়। চাপ দিয়ে পরীক্ষা দিতে হবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। তারপরে আবার ওয়েদার ফোরকাস্টিং সেন্টারের দিদিকে কল করলো, তারা মেট্রোলজিস্টকে বৃষ্টি হবে না, আজকে রাতেই শেষ। বাস, এই মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই উত্তাল ঢাকার রাজপথ। তবে শুধু ঢাকা নয়, তার আশপাশেও ছড়িয়ে ক্ষোভের আঁচ। পার পাননি প্রধানমন্ত্রী তারেক রহমানও। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে তাকেও এই বিক্ষোভের সম্মুখীন হতে হয়। ঠিক নিজের বক্তব্যের জন্য সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। ঠিক কি বলেছেন ভরা সংসদে দাঁড়িয়ে? শুনুন। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সরকারের থেকে চাপে পড়ে তিনি দুঃখ প্রকাশ করেন, কারণ জেনজির আন্দোলন এই প্রথম নয় বাংলাদেশে। শেখ হাসিনা সরকার ঘটেছিল এই জেনজির আন্দোলনে, যদিও ডিপ স্টেটের দীর্ঘদিনের ষড়যন্ত্রের ফলাফল ছিল সেটি, তবুও এই জেনজিকে সামনে রেখেই তাদের কাজে লাগিয়েই বিদ্রোহকারীরা ষড়যন্ত্র করেছিল। আর সেই আদলেই আন্দোলনে কাঁপছে বাংলাদেশ। ইতিমধ্যে আন্দোলনকারীরা নাকি তৈরি করে ফেলেছে ব্রয়লার চিকেন প্যাটি বলে দল, যেটা সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল। ভারতীয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে ক্ষুব্ধ জেনজি তৈরি করেছে ককরোচ জনতা পার্টি, যা সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা অর্জন করেছে। আর সেই আদলেই তৈরি হলো বাংলাদেশে এই ব্রয়লার চিকেন প্যাটি। ফলে এত সহজে যে শিক্ষার্থীদের আন্দোলন দমে যাবে না সেটা পরিষ্কার। এখন দেখার পদ্মাবাড়ির পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। বাংলাদেশের গাইবান্ধায় তৈরি হচ্ছে 81 ফুট উঁচু ভগবান রামের মূর্তি। এই মূর্তি নির্মাণের প্রধান উদ্যোক্তা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র দাসকে রবিবার রাতে ঢাকার পলাশবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের গোয়েন্দা বাহিনী। তার বিরুদ্ধে মানি লন্ডারিং বা বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ। নিরাপত্তার নামে বিগত প্রায় 2 মাস তিনি কার্যত গৃহবন্দী ছিলেন। উত্তরা পশ্চিমে থানায় বাংলাদেশের সিআইডি দায়ের করা মামলার পরে পলাশবাড়ি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ টিভি পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরুণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দির তাকে একটি গাড়িতে তোলা হয়। পরে তাকে ঢাকায় এনে মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি সারোয়ার আলম খান। তিনি বলেন, একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করেছে সিআইডি। এই ঘটনায় পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন। গত রবিবার 12 জুলাই সিআইডির আবেদনের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানার বাংলাদেশের মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশোধনী 2015 ধারায় হরিদাস চন্দ্র তরুণী দাস সহ অজ্ঞাত পরিচয় জনৈক আরো 2 থেকে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ডিএসপি গাইবান্ধার তথ্য নির্দেশে গত 2রা জুলাই অভিযোগ হরিদাসের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পরে বাংলাদেশের গোয়েন্দাদের দাবি, হরিদাস ব্যবসার আড়ালে দেশি পাচার এবং হাওয়ালার কার্যক্রম পরিচালনা করতেন। সিআইডি তদন্তে অভিযুক্তের নামে 5টি ব্যাংক অ্যাকাউন্ট এবং 4টি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্টে সবস্টেশন করা হয়। এতে 2020 সালের 1 জানুয়ারি থেকে 2026 সালের 30 জুন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট 9টি 35,32,451 এবং 9 কোটি 35,65,528 তুলে নেওয়ার তথ্য সামনে এসেছে। এফআইআরে বলা হয়েছে যে বিভিন্ন সময় নগদ টাকা জমা দিয়েছেন। এর মধ্যে মোহাম্মদ সুজন নামে এক ব্যক্তি 2025 সালের বিভিন্ন সময়ে অভিযুক্তের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,97,000 টাকা জমা দেন, যা প্রাথমিকভাবে হাওয়ালার টাকা বলে সন্দেহ। সিআইডির দাবি, অভিযুক্ত এবং তার সহযোগীরা হাওয়ালার দেশি বিদেশি মুদ্রা পাচার করে অসাধু উপায়ে টাকা রোজগার করেছেন, আর সেই টাকায় নামে বেনামে স্থাবর এবং অস্থাবর সম্পদ গড়ে তুলেছেন। বছর 40-এর হরিদাস চন্দ্র তরুণী বাড়ির শ্রীরাধা গোবিন্দ এবং কালী মন্দির কমিটির প্রধান। তিনি মন্দির প্রাঙ্গণের আগে শিব এবং কৃষ্ণের বিশাল মূর্তি স্থাপন করেছেন। 82 ফুট উচ্চতার রাম মূর্তিটি নির্মাণ, তবে সেটি 90% নির্মাণের কাজ হয়ে গেছে। বিবাদের সূত্রপাত এই মূর্তি নির্মাণকে কেন্দ্র করে। ইসলাম ধর্মাবলম্বীদের একটি উগ্রবাদী অংশ যাবৎ মূর্তি সরানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের বক্তব্য, মূর্তিটি মন্দির প্রাঙ্গণে ঢাকা জায়গায় করলে ভিন্ন ধর্মাবলম্বীদের কোনো, কিন্তু ইসলাম ধর্মাবলম্বীরা যেখানে পৌত্তলিকতায় বিশ্বাস করেন না, রাস্তার পাশে তাই হিন্দু দেবতার মূর্তি স্থাপন নিয়ে তারা আপত্তি তুলছেন। আর এই পরিস্থিতির প্রেক্ষিতে মূর্তি নির্মাণের কাজ স্থগিত আছে 2 মাস যাবৎ এবং মন্দির প্রাঙ্গণে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। বাংলাদেশের গাইবান্ধায় তৈরি হচ্ছে 81 ফুট উঁচু রামের মূর্তি। আর এই মূর্তি নির্মাণের প্রধান উদ্যোক্তা শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠা। সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার কথা জানিয়েছেন শেখ হাসিনা। এই বছরের ডিসেম্বরেই তার কর্তব্য। এই ঘোষণায় বাংলাদেশের রাজনীতি থেকে সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা চলছে। শুধু তাই নয়, তিনি ফিরলে কি হবে, কোন পরিস্থিতি তৈরি হতে পারে, এই নিয়ে চলছে জল্পনা কল্পনা। এর মধ্যে সামনে এলো শেখ হাসিনার নয়াদিল্লির অবস্থান। এর আগে হাসিনার দেশে ফেরা নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া না দিলেও বোঝা গিয়েছিল হাসিনার পক্ষেই রয়েছে ভারত। এখন কি বলা হচ্ছে জানা যাচ্ছে, মঙ্গলবার সাপ্তাহিক ব্রিফিং এ ভারতের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ একটি সম্পূর্ণ আইনি এবং এই বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। যে কোনো সিদ্ধান্ত আইন অনুযায়ী নেওয়া হবে। ব্রিফিং এ শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়টি উঠে আসে। দাবি করেন, তিনি এবং আওয়ামী লীগের নেতারা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করছেন। ভারত এই বিষয়ে কার্যত স্পষ্ট করেছে যে রাজনৈতিক পতনের পর বাংলাদেশে ভারতের অর্থায়নে চলমান উন্নয়ন প্রকল্প স্থগিত হওয়ার খবরও নাকচ করেছে নয়াদিল্লি।
there is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt with accordingly. রণদীপ জয়সওয়াল বলেন, দুই দেশের সম্মতির ভিত্তিতে নেওয়া প্রকল্পগুলোর কাজ আগের মতোই এগিয়ে চলছে। অর্থাৎ কোনো অবস্থান পরিবর্তন নেই। শেখ হাসিনা ফির ভারত তার সঙ্গে রয়েছে। শেখ হাসিনার এই সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফের নড়ে চড়ে ওঠে। একই সঙ্গে বিষয়টি নিয়ে একের পর এক প্রতিক্রিয়া জানাতে শুরু করে। যেমন নাহিদ ইসলাম বিষয়টি ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন। যারা আওয়ামী লীগ সরকারকে ষড়যন্ত্র করে মেটিকুলাস ডিজাইন করে উল্টে দিয়েছিল, তারাই এখন ষড়যন্ত্রের বিষয়টি, অর্থাৎ ছাত্র নেতারা বিষয়টি যে ভয় পাচ্ছে সেটা পরিষ্কার তাদের বক্তব্যে। এদিকে এখন দেখা যাচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর দেশের সম্পর্ক স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে, কিন্তু পুরোপুরি স্থগিত হওয়া প্রকল্পগুলি চালু হয়নি। শুধু তাই নয়, বিশেষ করে লক্ষ্য করলে দেখা যাবে অন্তর্বর্তীকালীন সরকার স্থগিত হওয়া প্রকল্পগুলিকে নিয়ে ভারত এখন কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে ভিসা পরিষেবা চালু করা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী পদ্মা পারে পা রাখতে করে জানিয়ে দিয়েছিলেন স্বাভাবিক ছন্দে ফিরবে দুই দেশের সম্পর্ক, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে নয়াদিল্লি। আর এই আবহেই দেশে ফেরার বার্তা দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন শেখ হাসিনা। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, হাসিনার ফেরার ফলে হয় দুই দেশের সম্পর্ক দারুণ জায়গায় পৌঁছবে, না হলে তিক্ততায় পৌঁছবে, যেটা মহসিন নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলের থেকেও অনেক বেশি তিক্ত। যদিও নয়াদিল্লি তার স্ট্র্যাটেজি থেকে সরে যাবে না, শেখ হাসিনার প্রতি তাদের যা অবস্থা সেটাই বজায় থাকবে, ঠিক যেমনটা বলেছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। বাংলাদেশের ছাত্র নেতারা যে উদ্গ্রীব হয়ে রয়েছেন যে হাসিনা হাসি কার্যকর করা হবে তার, এটা তাদের ভ্রান্ত ধারণা। এত সহজেই সেটা কখনোই সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। কারণ শেখ হাসিনা পরবর্তী চ্যালেঞ্জ জানাবে, যে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হিমশিম খাবে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফলে দেশে তিনি ফিরলে নাটকীয় মধ্যে বলছেন বিশেষজ্ঞরা। আর সেটা এখন ক্ষমতাসীন সরকার কতটা সামলাতে পারবে সেটাই দেখার। টানা কয়েকদিনের তীব্র আন্দোলনের পর অবশেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবি থেকে সরে এসেছেন আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। এর বদলে সম্পূর্ণ নতুন ও সুনির্দিষ্ট ৬ দফা দাবি নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ৬ জন প্রতিনিধি। আজ বুধবার ১৫ই জুলাই বিকেল ৪:৩০টার দিকে তারা শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসেন। এর আগে বিকেল ৪টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের আটকে দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মৃদু উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি শান্ত হয় এবং আলোচনার স্বার্থে আন্দোলনকারীদের মধ্য থেকে ৬ জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সচিবালয়ে আলোচনা করতে যাওয়া শিক্ষার্থীদের নতুন ৬ দফা দাবিগুলো হল: ১. দুর্যোগপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা ইতিমধ্যে অংশ নিতে পারেনি বা পুনরায় পরীক্ষা দিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। ২. যারা একই বিষয়ের পরীক্ষা পুনরায় দেবে তাদের ক্ষেত্রে পূর্বের পরীক্ষা ও পুনর্পরীক্ষার ফলাফলের মধ্যে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত নম্বর হিসেবে গণ্য করতে হবে। ৩. প্রশ্নপত্রে থাকা যে কোনো ধরনের ভুল ও ত্রুটিপূর্ণ প্রশ্নের জন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর দিতে হবে। ৪. চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও বন্যা পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের মানসিকভাবে স্থিতিশীল হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়ে এরপর পুনরায় পরীক্ষা নেবার সুনির্দিষ্ট ব্যবস্থা করতে হবে। ৫. পূর্ব ঘোষণা ছাড়া পরীক্ষার প্রশ্নপত্রের ধরনে যে পরিবর্তন আনা হয়েছে যা আগের বছরের তুলনায় শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল সেটি বিশেষ বিবেচনায় নিয়ে উদারভাবে নম্বর মূল্যায়ন করতে হবে। ৬. পরীক্ষা চলাকালে সচেতন গার্ডের নামে হলরুমে কিছু শিক্ষকের অহেতুক কঠোর, বিভ্রান্তিকর ও রুক্ষ আচরণ অবিলম্বে বন্ধ করতে হবে যাতে পরীক্ষার্থীরা ভীত না হয় বা মানসিক চাপে না পড়ে। উল্লেখ্য, এর আগে গত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতকরণ সহ ৩ দফা দাবিতে রাজপথে তুমুল আন্দোলন ও সড়ক অবরোধ করে আসছিলেন। তবে আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা অংশ নিতে যাওয়া প্রতিনিধি দলের চূড়ান্ত দাবির তালিকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিটি আর রাখা হয়নি। শিক্ষার্থীরা জানান, তারা জনদুর্ভোগ সৃষ্টি না করে নিয়মতান্ত্রিক উপায়ে তাদের যৌক্তিক দাবিগুলো আদায় করতেই আলোচনার এই পথ বেছে নিয়েছেন। ২০২৬ সালের জুলাই টানা কয়েক মাস ধরে রাজধানীর পূর্ব কাজীপাড়া আর শেওড়াপাড়া পড়ছে পানির অভাবে। অথচ ২০০১ থেকে ৬ মেয়াদে এই একই চিত্র দেখেছে ঢাকা। আবারও সেই একই দল একই কায়দায় জনগণের গলায় ছুরি চালাচ্ছে।
পূর্ব কাজীপাড়ার রজনী হানিফিমু পরিবার নিয়ে পানি না পেয়ে পুরো এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি 2 দিন পরপর 5 লিটার খাবার পানি কিনতে হচ্ছে। পাইপে যা আসে তাতে দুর্গন্ধ, গোসল করা যায় না, রান্না করা যায় না। অথচ গত ফেব্রুয়ারির পাতানো নির্বাচনের আগে মিরপুরবাসীকে পানি সমস্যা স্থায়ী সমাধানের মিষ্টি কথার কোনো শেষ ছিল না। শেওড়াপাড়ার পাম্পিং স্টেশনগুলো স্তব্ধ। 1 বছর আগে যেখানে প্রতি মিনিটে 2100 লিটার পানি ওঠানো হতো, এখন নামমাত্র 1200 লিটার বেরোয়। ওয়াসার কর্মীরাই বলছেন, পাইপলাইন ও পাম্প রক্ষণাবেক্ষণের বরাদ্দ তলাবিহীন ঝুড়িতে উধাও। মমতাজ বেগমের ভাষায়, শক্তিশালী পাম্পওয়ালারা পাইপের সব পানি টেনে নিচ্ছে। নিজস্ব পাম্প না থাকলে পরিবারগুলো তৃষ্ণায় কাতরাচ্ছে। আর এই সুযোগেই বাজার দখল করেছে ট্যাঙ্কার সিন্ডিকেট। সরকারি দর 300 টাকা হলেও চালকরা হাঁকছেন 800 টাকা। এই সিন্ডিকেটের পেছনে কারা আছে তা মিরপুরবাসী জানে। পানি না পেয়ে ডায়রিয়া ও চর্মরোগে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে স্থানীয় ফার্মেসি মালিক আজহারুল ইসলাম আকুন্দের হিসাবে। পাইপের চাপ কমার সাথে সাথে দূষিত পানি সরবরাহ লাইনে ঢুকে বিষ ছড়াচ্ছে গোটা এলাকায়। অথচ ঢাকা ওয়াসার দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর পর্যন্ত এলাকায় একদিনের জন্য দেখা দেননি। শুধু পূর্ব কাজীপাড়া নয়, পুরো মিরপুর এখন জিম্মি এক অদৃশ্য পানি মাফিয়ার কাছে। জনগণের নাগালের বাইরে চলে গেছে খাওয়ার পানির ন্যায্য অধিকার। জনগণের রক্তচোষা এই প্রশাসন আর জনগণকে বোকা বানানো জামাতে ইসলামকে ক্ষমতার মধু খাওয়ার সুযোগ দেওয়ার ফল ভুগছে পুরো জাতি। বাংলাদেশে শিক্ষামন্ত্রী আর.ন.ম. এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে উত্তাল ওই দেশ। পথে নেমেছে গোটা ছাত্র সমাজ। বুধবার রাত 10টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আগামীকাল বৃহস্পতিবার থেকে তুমুল আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বুধবার বেশ কয়েক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একাধিক ছাত্রী অভিযোগ করেছেন, তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা সত্ত্বেও কোনো মহিলা পুলিশ ছিল না। পুরুষ পুলিশ তাদের বুকে হাত দিয়ে ঠেলেছে বলে অভিযোগ করেন ছাত্রীরা। এদিকে বৃহস্পতিবার বাংলাদেশে শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে তারেক রহমানের সরকার। 2 বছর আগে 2024-এ 16ই জুলাই শেখ হাসিনা সরকারের জমানায় নিহত হন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। ওই দিন আরও 6 ছাত্র পুলিশের গুলিতে নিহত হন বলে অভিযোগ। বাংলাদেশ জুড়ে কোটাবিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথের দখল নিয়েছিল ছাত্র সমাজ। গোটা জুলাই মাস জুড়ে আন্দোলন চলার পর 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। সেই জুলাই মাসেই ছাত্র বিক্ষোভের মুখে পড়েছে তারেক রহমানের সরকার। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা এখন বন্যার জলে ডুবে রয়েছে। এই পরিস্থিতির মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখায় পরীক্ষার্থীরা গত 3 দিন ধরে আন্দোলন শুরু করেছে। বন্যার কারণে বহু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারেনি। অনেকে অসুস্থ হয়ে পড়েছে। তারপরও সরকার পরীক্ষা বহাল রাখায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে। শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবির আরও একটি কারণ তার একটি মন্তব্য। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওতে তাকে পরীক্ষার্থীদের ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতে শোনা যায়। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে রাজপথ দখল করে পরীক্ষার্থীরা। একাধিক সূত্রে জানা গিয়েছে, প্রশাসন এবং শাসক দল বিএনপি এর অন্তরেও বন্যার মধ্যে এইচএসসির মতো বোর্ডের পরীক্ষা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। বিএনপির একাধিক শীর্ষ নেতা একান্তে বলেছেন, সরকার এই পরীক্ষার গুরুত্ব অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এই ধরনের পরীক্ষার সঙ্গে পরীক্ষার্থীদের উচ্চ শিক্ষা এবং পেশাগত জীবন নির্ভর করে। যে পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে তাতে কারোর পক্ষেই যথাযথ উত্তর লেখা সম্ভব নয়। চাপের মুখে মঙ্গলবার বেশি রাতে জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী তার ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও তিনি বলেন, ইতিমধ্যে হয়ে যাওয়া পরীক্ষাগুলি ফের নেওয়ার ব্যবস্থা করা হবে। ভুল প্রশ্নপত্রের জন্য পূর্ণ নম্বর দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি। সামাল দিতে মঙ্গলবার থেকে সক্রিয় হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন। মঙ্গলবারের পর বুধবার তিনি সমাজ মাধ্যমে সরকার গৃহীত ব্যবস্থাগুলি সম্পর্কে অবহিত করেছেন। তিনি বলেছেন, প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, তারা আবার অংশ নিতে পারবেন। এসব পরীক্ষার্থীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন পরীক্ষাপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠুভাবে সম্পাদনে শিক্ষার্থী বান্ধব 5টি উদ্যোগ শিরোনামে দেওয়া পোস্টে মাহাদি আমিন বলেন, আজ চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে 2583টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও যথেষ্ট উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণের জটিলতা নিরসনে নির্বাচিত সরকার সময়োপযোগী ও শিক্ষার্থী বান্ধব কিছু উদ্যোগ গ্রহণ করেছে। ১. সারা দেশের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে বিপুল সংখ্যক সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর স্বার্থকে প্রাধান্য দিয়ে সর্বসম্মতিক্রমে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পরীক্ষা চালু রাখা হয়েছে। ২. কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষার সময় বৃদ্ধি সহ যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। ৩. প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেননি, সেই অনুপস্থিত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ৪. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ২টি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার থেকে পূর্ণ নম্বর দেওয়া হবে। ৫. পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ফেসবুক পোস্টে মাহাদি আমিন আরও জানান, প্রধানমন্ত্রীর কাছে এইচএসসি শুধু একটি পরীক্ষা নয়, এটি আগামীর বাংলাদেশ গড়ার কারিগরদের ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এ কারণে সরকার সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনায় সচেষ্ট রয়েছে। সেই পথযাত্রায় শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষাজীবনের ধারাবাহিকতা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম অগ্রাধিকার।